নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর তোমরা দেখছো বিদ্যায়তন। বন্ধুরা, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা যে সোশ্যালিস্ট প্রিন্সিপাল, ডিপিএসপির সোশ্যালিস্টিক প্রিন্সিপাল যেগুলো সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব গান্ধিয়ান প্রিন্সিপাল আর লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। তবে ভিডিও শুরু করার আগে প্রত্যেক দিন যেটা বলি সেটা আবার আরেকবার মনে করিয়ে দিই। তোমরা যারা নতুন এই ভিডিওতে তাদের বলবো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বটমে, গিয়ে আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। কেন? কারণটা হচ্ছে আমরা স্যার লক্ষ্মীকান্তের বই অনুসারে চ্যাপ্টার ওয়াইজ গোটা ইন্ডিয়ান পলিটি কমপ্লিট করছি। তোমরা যদি এই সিরিজটা একবার কমপ্লিট করে নিতে পারো তাহলে ইন্ডিয়ান পলিটি সংবিধানে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। শুধুমাত্র ডব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার প্রিলিমসের জন্য না, মেন্স পরীক্ষা তথা ইউপিএসসির পরীক্ষাতেও তোমাদের কোনো প্রবলেম থাকবে না। কারণ এই বইটাকে বলা হয় দ্য অনলি বুক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো চলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তার সাথে শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেইটা হচ্ছে কি গান্ধিয়ান প্রিন্সিপাল। আজকের ভিডিও খুব ছোট, খুব বড় করব না, অন্যান্য ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু আজকে খুব ছোট করে খুব ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আজকে দুটো জিনিস তোমাদের পড়াবো, একটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল আর একটা হচ্ছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। এই তিনটে হলে আমাদের গোটা কিন্তু ডিপিএসপি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কিছু কেস স্টাডি থাকবে, কিছু ক্রিটিসিজম থাকবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে কিন্তু কমপ্লিট করে নেব। অর্থাৎ তিনটে ভিডিওতে ডিপিএসপি কোর প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে গান্ধিয়ান প্রিন্সিপালটাকে শুরু করি। তো দেখো, গান্ধিয়ান প্রিন্সিপাল কিসের উপর বেস করে তৈরি হয়েছে? গান্ধিয়ান প্রিন্সিপাল শুরু হয়েছে আমাদের যে বলতে পারো গান্ধীজি যখন ভারতে আসে তখন তার যে মোটোগুলো, সে তো স্বাধীনতার জন্য এই করেছে ওই করেছে সব করেছে, কিন্তু তার তো একটা চিন্তাধারা ছিল, তিনি তো কিছু চাইতেন সমাজের জন্য। তার যে চিন্তাধারা সেইগুলোকে আমরা ফলপ্রসূ করার জন্য এই গান্ধিয়ান যে প্রিন্সিপাল সেইগুলোকে ডিপিএসপির মধ্যে আমরা ইনক্লুড করেছি। তিনি কি চাইতেন, গান্ধীজির যে মেন কনসেপ্টগুলো সেইগুলো কিন্তু আমরা দেখব, আমরা সব কিছু অন্তর্গত করেছি। এবং যখন আর্টিকেলগুলো আমরা পড়ছি তখন আমরা নিজেরাও বুঝতে পারবো যে গান্ধীজির চিন্তাধারাটা কোথায় ছিল, তিনি কি চাইতেন অ্যাকচুয়ালি মানুষদের জন্য। তাহলে চলো শুরু করা যাক। তাহলে কোন কোন আর্টিকেল গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে আসে? আর্টিকেল 40, আর্টিকেল 40, আর্টিকেল 43, 43 নম্বর আর্টিকেল। দেখো সোশ্যালিস্টের মধ্যেও কিন্তু 43 ছিল, তাই তো? এখানেও দেখবো আর্টিকেল 43, আর্টিকেল 43 সাবক্লজ বি, ওখানে ছিল সাবক্লজ এ, এখানে হচ্ছে সাবক্লজ বি। এছাড়াও আর্টিকেল 46, আর্টিকেল 47, আর্টিকেল 48। সেমভাবে আর্টিকেল 47 মনে করো সোশ্যালিস্টিককে কিন্তু ছিল। তো চলো এইগুলো আমরা গান্ধীজির যে চিন্তাধারা যা আমাদের ডিপিএসপিতে রয়েছে সেইগুলো আমরা আলোচনা করি। আর্টিকেল 40 হচ্ছে প্রথম। আর্টিকেল 40তে কি বলা হচ্ছে? আর্টিকেল 40তে বলা হচ্ছে গান্ধীজির যেটা চিন্তাভাবনা অনুযায়ী পাতি বলতে পারো পঞ্চায়েতি রাজ, অর্থাৎ গ্রামীণ লেভেলে অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে পারো, বলতে নির্বাচিত সদস্য যেটা, তারা যাতে নিজের হাতে কাজ করতে পারে, মানে সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজড বলতে পারো, ব্যবস্থাটা কিন্তু চেয়েছিলেন গান্ধীজি। দেখো তোমরা কানেক্ট করার চেষ্টা করো, আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়েছিলাম, আমাদের এখন কি ডিসেন্ট্রালাইজেশন, আর যখন সেন্ট্রালাইজেশন থাকবে তখন সেটা কলোনাইজেশন, কিন্তু আমরা কলোনি না, আমাদের ডিসেন্ট্রালাইজেশন প্রসেস। তাহলে এইটা আর্টিকেল 40-র মাধ্যমে কিন্তু গান্ধীজি চেয়েছিলেন এবং সেইটাই পঞ্চায়েতি রাজের মাধ্যমে কিন্তু কোথাও যেন ইমপ্লিমেন্ট করা হচ্ছে। কি বলা হচ্ছে যে যেইগুলো নেসেসারি অ্যাক্টিভিটি, যেগুলো নেসেসারি পাওয়ার, সেইগুলো যাতে গ্রামের হাতে দেওয়া হয়, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের হাতে দেওয়া হয়। এই কারণেই তোমরা যদি দেখো যে 73rd অ্যামেন্ডমেন্ট যেটা, সেইখানে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করানো হয়।
তাহলে পঞ্চায়েতি রাজের মাধ্যমে কি করলাম, গ্রাম স্তরে আমরা অধিকারটাকে, আমাদের যে জনগণের অধিকার সেইটাকে কিন্তু গ্রাম পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইটাই ডিপিএসপির আর্টিকেল 40-তে বলা হয়েছে। এবার আর্টিকেল 43, আর্টিকেল 43-তে বলা হচ্ছে কুটির শিল্পের কথা। কুটির শিল্প, দেখো আর্টিকেল 43 আমরা যদি প্রিভিয়াস দেখি তাহলে সেখানে দেখব যে স্ট্যান্ডার্ড লাইভের অপরচুনিটির কথা বলা হয়েছে। সেইটা ছিল হচ্ছে 43 একটা ক্লজ, এটা আর একটা ক্লজ। সেইটা স্ট্যান্ডার্ড লাইফ শ্রমিকদের জন্য, ওয়ার্কারের জন্য, সেইটা চলে যাচ্ছে সোশ্যালিস্ট চিন্তাভাবনা। আর কুটির শিল্পের যে চিন্তাভাবনা, হ্যাঁ, সেইটা কিন্তু চলে আসছে কোথায়, সেটা চলে আসছে গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে। গান্ধীজি চাইতেন যে আমাদের দেশে এত জনসংখ্যা হচ্ছে, প্রত্যেকের কাছে টাকাটা কিভাবে পৌঁছাবে। তিনি কিন্তু চাইতেন ছোট ছোট শিল্পের মাধ্যমে যাতে আমাদের সকলের একটা ইনকামের সোর্স হয়। এবার এই যে শিল্পটা, এটা কে করবে? যে কোনো ইন্ডিভিজুয়াল করতে পারে, কোনো একটা সোসাইটি করতে পারে, কোঅপারেটিভ সোসাইটি করতে পারে। তারা যাতে ছোট ছোট শিল্প করে নিজের জীবিকা নির্বাহের কথা বলে। সোশ্যালিস্টিক তোমার প্রিন্সিপালে আমরা দেখছি যে স্টেট বিভিন্নভাবে স্টেটকে প্রোভাইড করতে বলা হচ্ছে। গান্ধীজি বলছেন শুধু স্টেট প্রোভাইড না, স্টেট প্রোভাইডের সাথে সাথে নিজেও কিছু করব, আমরা স্বনির্ভর হব। সেই জন্য কুটির শিল্পের কনসেপ্টটা কিন্তু চলে আসছে আর্টিকেল 43-তে। এরপর হচ্ছে আর্টিকেল 43B, সাবক্লজ বি। ওখানে আমরা সাবক্লজ এ পড়েছিলাম, এখানে সাবক্লজ বি। সাবক্লজ বিতে কি বলা হচ্ছে, খুব ভাইটাল জায়গা, কোঅপারেটিভ সোসাইটি। অলরেডি বললাম ইন্ডিভিজুয়াল বা কোনো সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি, এইখানে করা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটির কথা, যেটা গান্ধীজি মানে অনেক জায়গাতে এইটা নিয়ে বলেছেন। কোঅপারেটিভ সোসাইটি, দেখো তোমাদের যদি মনে থাকে আর্টিকেল 9-10-এ কিন্তু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের বলা রয়েছে, তুমি সোসাইটি ফর্ম করতে পারবে। কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করে নিজের মতো করে নিজের অ্যাডমিনিস্ট্রেশন তুমি চালাতে পারবে, কিন্তু আমাদের দেশের লকে কিন্তু মেনটেন করে। ঠিক আছে, তাহলে এইটাই বলা হচ্ছে আবার আর্টিকেল 43B-তে, যে তুমি তোমার মতো করে অ্যাডমিনিস্ট্রেশন সাজাও, তুমি তোমার মতো করে পরিকাঠামো সাজাও, কুটির শিল্প করো করে বা এমনি শিল্প করো করে, প্রোডাক্ট করে নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করো। এরপর চলে আসছে আর্টিকেল 46। তাহলে কি কি বললাম, আর্টিকেল 40, 43, 43B। এরপর আছে 46, 47, 48। এই তিনটে হচ্ছে গান্ধিয়ান চিন্তাধারার একটা স্ট্রং পয়েন্ট বলতে পারো। এই ছটা যদি আমরা পড়ি তাহলে আমরা গান্ধিয়ান যে চিন্তাধারা গান্ধীজির সেটা কিন্তু বুঝতে পারবো। তো দেখে নিই আর্টিকেল 46-এ কি বলা হয়েছে। আর্টিকেল 46-এ বলা হচ্ছে রিজার্ভেশন প্রসেসের কথা। আমরা অলরেডি কোথায় রিজার্ভেশন প্রসেস পড়েছি বলো তো? ঠিক, আর্টিকেল 16, ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট। আমরা এখানে কিন্তু অলরেডি পড়েছি। এই জিনিসটা কিন্তু গান্ধিয়ান প্রিন্সিপালের উপর ভিত্তি করে। কী রকম? গান্ধীজির কথা অনুযায়ী বা গান্ধিয়ান প্রিন্সিপালের উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশনাল আর ইকোনমিক্যাল তোমার ইন্টারেস্টে, এডুকেশন আর ইকোনমিক্যাল ইন্টারেস্টে এসসি, এসটি, ওবিসি না, ওবিসি না, এখানে ওবিসি শব্দটা নাই, এখানে আছে উইকার সেকশন। যারা উইক, সেই উইকার সেকশনকে প্রোটেক্ট করতে হবে এবং তাদের সোশ্যাল জাস্টিস দিতে হবে। যদি কোনো ক্ষেত্রে তাদের এক্সপ্লয়টেশন করা হয় তাহলে তাদের সোশ্যাল জাস্টিসও কিন্তু দিতে হবে। অর্থাৎ কোথাও যেন রিজার্ভেশনের কনসেপ্ট চলে আসলো, এই নিয়ে কিন্তু একটা বড় কেস হয়েছিল, সেটা আমরা পরের ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাহলে 46 একটা বলতে পারো মাইলস্টোন গান্ধীজির চিন্তাভাবনার। হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? পুনা প্যাক্ট কার সাথে কার হয়েছিল? ভেবে দেখো গান্ধীজির চিন্তা ভাবনাটা কোন লেভেলে ছিল, কোথায় তার ফলপ্রসূ হচ্ছে। তারপরে যদি দেখিনি আর্টিকেল 47, 48, 47 আমরা অলরেডি পড়েছি,
যে নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে স্টেটকে, সেম জিনিসই গান্ধীজি অন্যভাবে রিপ্রেজেন্ট করতেন। কীরকম? যেমন ধরো ড্রাগ, ইনটক্সিকেটিং ড্রিঙ্ক, এইগুলো থেকে দূরে রাখতে হবে, এইগুলোকে প্রোহিবিট করতে হবে। নার্কোটিক ডিপার্টমেন্ট, বোঝা যাচ্ছে? বিভিন্ন কারণে বিভিন্ন কিন্তু লয়ের সৃষ্টি হয়েছে। এবং আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছিলাম, যখন দেখবে নতুন কোনো ল, নতুন ভাবের কোনো ল ইন্ট্রোডিউস করা হচ্ছে, তখন ডিপিএসপিতে কিছু চেঞ্জ হবে। হয় ল চেঞ্জ হবে, নাহলে ডিপিএসপি, মানে একটার সাথে একটা তো প্যারালালি চলে, এটা চেঞ্জ হলে ওইটাও কেউ চেঞ্জ করতে হবে। চলো লাস্টেরটা দেখিনি, খুব ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আর্টিকেল 48। কি বলা হচ্ছে? যে আমাদের যে গবাদি পশু, গরু, ছাগল, ক্যাটল যেগুলো, তাদের আমাদের রক্ষা করতে হবে। তাদের অযথা হানি করা যাবে না, অযথা তাদের মেরে ফেলা যাবে না। কেন? কারণ ওই বলে না কিছু ক্ষেত্রে যে হিন্দুইজমে আছে আমরা গরুকে মায়ের চোখে দেখি, বা কিছু যাই হোক, যেই কারণেই হোক, আমি বলছি না, জাতিগত কথা বলছি না, কিন্তু এইটা হচ্ছে কারণটা হচ্ছে এর যে দুধ দিচ্ছে ধরো, বা আদার্স যে ইকোনমিক্যাল বেনিফিট, সেইগুলোকে আমাদের গ্রামের মধ্যে সেই ইকোনমিক্যাল বেনিফিটগুলোকে ধরে রাখতে হবে। অযথা তাদের ক্ষতি করা, হানি করা যাবে না। এবং যদি সম্ভব হয় তাদের ব্রিডটাকে ইমপ্রুভ করতে হবে, তাদের যে প্রজাতি সেটাকে ইমপ্রুভ করতে হবে দিন দিন। এইটা হচ্ছে আমাদের গান্ধিয়ান যে চিন্তাধারা বলতে পারো, সেটা এখানে আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। কি কি আরেকবার দেখে নিই। আর্টিকেল 40-তে বলা হচ্ছে পঞ্চায়েতি রাজ, আর্টিকেল 43-তে বলা হচ্ছে কুটির শিল্প, আর্টিকেল 43B-তে বলা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি, তারপরে 46-এ বলা হচ্ছে তোমার SC ST বা উইকার সেকশনকে যাতে প্রোটেক্ট করা হয়। 47-এ বলা হচ্ছে যে ড্রাগ বা যেগুলো ক্ষতিকর পানীয় সেইগুলোকে বন্ধ করার কথা। আর্টিকেল 48-এ বলা হচ্ছে গবাদি পশু ইত্যাদিকে যাতে হত্যা করা না হয়। এত কিছু গান্ধীজি ভাবতেন, এবং তার এইগুলোর মধ্যে কোথাও যেন একটা গ্রাম বাংলার ছবি বা গ্রাম্য ভারতের ছবি আমাদের সামনে ফুটে ওঠে, তাই না? এইটা আরেকটা জিনিস মনে করে রাখো, যে গান্ধীজির এই যে একটা বড় ছিল কুটির শিল্প, এইটা কিন্তু আমরা প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানেই কিন্তু আমরা দেখতে পাই যে এই ধরনেরই কিন্তু আমাদের স্ট্রাকচারটা 5 ইয়ার ইকোনমিক্স 5 ইয়ার প্ল্যানে যদি দেখি, তাহলে কিন্তু আমাদের মেজর ইন্ডাস্ট্রি খুব কম হয়েছে, ম্যাক্সিমামই ছোট ছোট শিল্প। তো চলো, হয়ে গেল আমাদের গান্ধিয়ান প্রিন্সিপাল। এরপরে আজকের লাস্ট যেটা লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, এখানেও অনেকগুলো ভাগ রয়েছে, এইগুলো ইন্টেলেকচুয়াল ভাবধারা, সেইগুলো আমরা দেখে নিই। লিবারাল ইন্টেলেকচুয়ালের যে পোর্শনটা, সেখানে আমরা যদি দেখি তাহলে কি কি আর্টিকেল রয়েছে দেখে নিই। আর্টিকেল 44, আর্টিকেল 45, আর্টিকেল 48, যেটা আমরা কোথায় পেয়েছি? গান্ধিয়ান প্রিন্সিপালে কিন্তু পেয়েছি। এছাড়া রয়েছে আর্টিকেল 48 সাবক্লজ A, 49, 50, 51। চলো তাহলে এক এক করে আমরা প্রত্যেকটা দেখে নিই। আর্টিকেল 44-এ বলছে ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ সারা দেশে, এটা ইন্টেলেকচুয়াল চিন্তাভাবনা বলতে পারো, সবাই সমান এরকম চিন্তাভাবনা, যে সারা দেশে আইন কিন্তু একই হওয়া দরকার, সারা দেশে আইন একই হবে। ইউনিফর্ম সিভিল কোড কিন্তু সারা দেশে, গোটা দেশে থাকবে। আর্টিকেল 45 মোস্ট ইম্পর্টেন্ট, আর্টিকেল 45 মোস্ট ইম্পর্টেন্ট। এখন আর্টিকেল 45-এ কি বলা হচ্ছে? যে আর্লি চাইল্ডহুডকে প্রোটেক্ট করতে হবে, এডুকেশন দিতে হবে। আর্লি চাইল্ডহুড বলতে 6 বছরের নিচে, আর 6 বছরের উপর হয়ে গেলে আর্টিকেল 21 সাবক্লজ A, ফান্ডামেন্টাল রাইটস, 6 থেকে 14 বছরের মধ্যে সমস্ত শিশুকে পড়াশোনার অধিকার দিতে হবে, পড়াশোনার ব্যবস্থা করতে হবে। এইটা কিন্তু আগে ছিল আর্টিকেল 45-এ, যেটা আমরা এখন দেখি 21A-তে, এইটা ছিল আর্টিকেল 45-এ। এখান থেকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। কততম অ্যামেন্ডমেন্ট মনে পড়ছে? কমেন্ট করে অবশ্যই জানাবে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 45-কে 21A-তে নিয়ে যাওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু।
তাহলে আর্টিকেল 45A কিন্তু বোঝা গেল। এবার আসছে আর্টিকেল 48। কি বলছে? এগ্রিকালচারকে অ্যানিম্যালের যে বংশ হাজবেন্ডারি মানে যেটা প্রতিপালন সেইগুলোকে সায়েন্টিফিক ওয়েতে প্রসার ঘটাতে হবে। বুঝতে পারছো কীরকম ইন্টেলেকচুয়াল কথাবার্তা? কিন্তু এখানে মানে একটা ভাস্ট সিনারিওতে তোমাকে ভাবতে শেখাচ্ছে। প্রথমে কি বলছে? 44-এ বলছে সারা দেশে এক আইন, 45-এ বলছে চাইল্ডহুডের কথা, যে এডুকেশনের কথা, 48-এ বলছে সারা দেশে বলছি মানে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট ঘটাতে হবে। ঠিক আছে, এগ্রিকালচারের সাথে কি হাজবেন্ডারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি। দেখো 48-এ কিন্তু আমরা গান্ধিয়ানে পেয়েছিলাম যে ক্যাটল অর কাউ যাদের তাদের রক্ষা করতে হবে। আর্টিকেল 48A কি বলছে? যেটা আমাদের এখন সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশান আসছে সেই কথাই বলছে কিন্তু 48A। কি বলছে? না, আমাদের এনভায়রনমেন্টকে, ফরেস্টকে রক্ষা করতে হবে। ভারত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা আমাদের ফরেস্টের এরিয়া ছিল প্রায় অর্ধেক হয়ে গেছে। এইটাকে রক্ষা করার কথা বলা হচ্ছে আর্টিকেল 48A-তে। সুতরাং এর দিকে সরকার কিন্তু অবশ্যই ধ্যান দিতে শুরু করেছে। আর্টিকেল 49-এ বলা হচ্ছে প্রোটেক্ট হিস্টোরিক্যাল যে প্লেসগুলো রয়েছে, মনুমেন্টগুলো রয়েছে, যে রাজার বাড়ি টাড়ি ইত্যাদি রয়েছে, যে হিস্টোরিক্যাল প্লেস যেগুলো, সেগুলোকে রক্ষা করতে হবে। আর্টিকেল 50 কি বলছে? একটা বিশাল কথা বলেছে, যেটা আমরা এতদিন জেনে থাকি সেইটা এই জায়গায় বলেছে যে আমাদের জুডিশিয়ারি ব্যবস্থা লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ ব্যবস্থার থেকে আলাদা, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে থাকবে। সেইটাই বলা হয়েছে আর্টিকেল 50-তে। এতদিন ধরে আমরা জানি, কিন্তু কোথায় বলা হয়েছে আমরা জানি না। আজকে জেনে নিলাম আর্টিকেল কততে? 50-তে বলা হয়েছে। এবং 51-এ বলা হয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের কথা, অর্থাৎ ভারত তার বাইরের দেশের সাথে সম্পর্ক ভালো রাখবে। যদি কোনো ডিসপিউট হয় সেটা আলোচনা করে মিটাতে হবে। বিভিন্ন যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের সাথে ভালো ব্যবহার রাখবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ডিসপিউটগুলো মিটাবে ইত্যাদি। এইটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু, বলা হচ্ছে আর্টিকেল 51-এ। তাহলে আমরা দেখছি যে ইন্টেলেকচুয়াল ভাবধারাগুলো কোথাও যেন একটা ব্রড বেসিসে কিন্তু আছে। কি কি আরেকবার আমরা ফাটাফাট মনে করে দেখি। আর্টিকেল 44, আর্টিকেল 44-এ বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, সারা দেশে এক আইন। আর্টিকেল 45, 6 বছরের নিচে সমস্ত শিশুর পড়াশোনার দায়িত্ব কোড করাতে হবে। আর্টিকেল 48-এ এগ্রিকালচার অ্যানিম্যাল হাজবেন্ডারি যাতে সায়েন্টিফিক ওয়েতে হয়। আর্টিকেল 48A কি বলা হচ্ছে? ফরেস্ট এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে। আর্টিকেল 49 হিস্টোরিক্যাল প্লেসগুলোকে প্রোটেক্ট করতে হবে। আর্টিকেল 50 জুডিশিয়ারি ব্যবস্থা এক্সিকিউটিভ ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা, দুটোর মধ্যে যাতে কোনো যোগাযোগ না থাকে। এবং লাস্ট আর্টিকেল 51 কি বলছে? আর্টিকেল 51-এ বলা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের কথা যাতে ভালো হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে বুঝতে পারছো যে তিনটা সেকুলারে ওয়ার্কারদের জন্য, মানুষের জন্য, সেকুলারের যেটা কনসেপ্ট সেটা। গান্ধীজি গ্রাম বাংলার কথা ভাবলেন, আর লাস্টে গান্ধিয়ান সেইগুলো আমাদের প্রিন্সিপালে রয়েছে, সেটাই বলছি। এবং লাস্টে ইন্টেলেকচুয়াল ভাবধারা ব্রড ওয়েতে সব কিছু ভাবছি। তাহলে তোমরা যদি পারো, তোমাদের যদি মনে হয়, অবশ্যই আমি যখন আর্টিকেলগুলো বলছি তখন পজ করে খাতার মধ্যে নোট ডাউন করে নাও এবং সেইগুলোই কিন্তু রিপিট করে পড়ো। দেখবে পড়াটা খুব ইজি হয়ে যাচ্ছে। তো চলো, আজকে আর বেশি কথা নয়, আজকে পড়া এখানেই সমাপ্ত করছি। তবে যাওয়ার আগে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তার সাথে লাইক শেয়ারটা অবশ্যই করবে। কারণ আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে আমরা যাতে সবার মধ্যে এডুকেশনটাকে ফ্রিভাবে পৌঁছে দিতে পারি। ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। এর পরের দিন আমরা ডিপিএসপিটা কমপ্লিট করে ফেলবো। আজকের মতো এখানেই রাখি। নমস্কার।